সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমাদের আজ আলোচ্য বিষয় বাংলা শব্দের উচ্চারণে ব ফলার ব্যবহার। আমরা জানি অনেক ক্ষেত্রে ব যখন ফলা হিসেবে বসে তখন তার উচ্চারণ স্বাভাবিক থাকে, অনেক সময় তার উচ্চারণ অন্যরকম হয় বা উচ্চারণটা থাকে না। তো আমাদের আলোচ্য বিষয়ে যেটা যে উচ্চারণ, ব ফলার উচ্চারণ আমরা দেখে নিতে পারি কয়েকটা শব্দ। আমি এখানে লিখতেছি ত্বক। ত্বক শব্দটা যখন লিখলাম দেখা যাচ্ছে তয়ের সাথে ব আছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফলা। আবার যদি লিখি শব্দ, শব্দ যখন লিখলাম তখন দেখা যাচ্ছে দয়ের আগে হচ্ছে বটা। যদি আমি এই যুক্ত বর্ণটা ভাঙাই তাহলে দেখা যাবে ব যোগ দ। শব্দ শব্দের বয় দ আছে, এখানে ব যোগ দ। তো এখানে এই বটা যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে বটা ফলা নয়। কিন্তু ত্বক শব্দটা ত যোগ ব, এই ক্ষেত্রে ব হচ্ছে ফলা। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব ফলার ব্যবহার, এবং এটা খুবই একটা গোলকধাঁধার বিষয় যে আমরা অনেক সময় বুঝি না কখন কোনটার উচ্চারণ কি হবে। তো এই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আমরা ব ফলার যে অনুচ্চারিত যে ব ফলা, অর্থাৎ শব্দে ব্যবহার করব কিন্তু উচ্চারণের সময় বটা থাকবে না, এমন কিছু শব্দ নিয়ে নিই। যেমন আমরা জানি ব ফলা সাধারণত শব্দের শুরুতে যদি কোনো বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ নেই। তবে ব ফলা যদি শব্দের মাঝে বা শেষে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হয়। তো আমরা আসি পর্যায়ক্রমে এটা দেখার চেষ্টা করি কিভাবে বয়ের উচ্চারণ করতে হয়, অর্থাৎ ব ফলার উচ্চারণ করতে হয়। প্রথমে আমরা নিতে পারি একটা শব্দ শাপদ। শাপদ, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে আছে তালবস্য বর্ণটি এবং তার সাথে ব ফলা যুক্ত আছে। আমরা যখন এইটা উচ্চারণ করি তখন সা পদ, সা পদ, এক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ নেই। তো এটা উচ্চারণ এভাবে হবে। আর যেহেতু শটা শয়ের মতো উচ্চারিত হয়েছে সেহেতু স তালবস্যই হবে, এখানে দন্ত স হবে না। সা, সা বয়ের উচ্চারণে সা পদ, সা পদ। এখানে সাটা হচ্ছে মুক্তাক্ষর যে জন্য, আর পদটা হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের শেষে আমরা একটা হর্ষন্ত দিব। তো হয়ে গেল শাপদ শব্দের উচ্চারণটা সা পদ। এখন আমরা নিতে পারি দ্বিতীয়। দ্বিতীয় শব্দটা একটু লক্ষ্য করি। দ্বিতীয় শব্দটা প্রথম যে বর্ণটা আছে দ, তার সাথে আছে ব, ব ফলা। সে আমরা খেয়াল করে উচ্চারণটা দ্বিতীয়, কোথাও বয়ের উচ্চারণ নেই। অর্থাৎ বলা হয়েছে ব ফলা যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে তার উচ্চারণ থাকে না। সেই হিসেবে আমরা লিখতে পারি দ্বি, দ্বি, তি, অ। আমরা জানি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার যাই থাকুক উচ্চারণে হ্রস্বইকার হবে। দ্বিতীয়, দ্বিতীয়, উচ্চারণটা কেমন? দ্বিতীয়। এবার আসি স্বদেশ শব্দটি নিয়ে। স্বদেশ, এখানে লক্ষণীয় বিষয় স্বদেশ শব্দটির প্রথম যে বর্ণটা আছে স, এই বর্ণটার সাথে আছে ব ফলা, কোথাও উচ্চারণ নেই বয়ের, এখানে হচ্ছে অনুচ্চারিত। আর এই স উচ্চারণ করার সময় আমরা তালবস্যের মতো উচ্চারণ করছি, যার কারণে আমরা উচ্চারণ যখন লিখবো তখন তালবস্য লিখবো। আর যদি ছয়ের মতো উচ্চারিত হতো তাহলে আমরা দন্তস্ব লিখতাম। স, স, এটা একটা মুক্ত অক্ষর, এটার নিচে হসন্ত হবে না। স দেশ, দেশ হচ্ছে বদ্ধাক্ষর, একসাথে উচ্চারণ করতে হয়, সেজন্য দেশ। দেশ যখন উচ্চারণ করলাম তখনও
এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এটা বদ্ধাক্ষর হিসেবে এখানে একটা হর্ষন্ত বসবে। এভাবে যতগুলো শব্দ আছে, যেমন স্বভাব, স্বভাব আছে, স্বভাব শব্দটি প্রথমে ব ফলা যুক্ত আছে, আর যুক্ত থাকার কারণে এই বয়ের উচ্চারণ নেই, সেই হিসেবে আর স্বভাব শব্দটি উচ্চারণ করার সময় স্বভাব সাধারণত স এর মতো উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে তালব্য স দিব, স্বভাব, স্বভাব। স হচ্ছে মুক্ত অক্ষর আর ভাব হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য আমরা এখানে হর্ষন্ত ব্যবহার করলাম। তো এভাবে আমরা শব্দের আদিতে অর্থাৎ আদ্য বর্ণের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, তাহলে ব ফলাটা অনুচ্চারিত থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে না, এমনটা আমরা দেখেছি। এবার আসি, ব ফলা যখন শব্দের মাঝে বা শীর্ষে থাকবে, তখন অধিকাংশ ক্ষেত্রেই বয়ের যে বর্ণের সাথে থাকবে যুক্ত, সেটা দুইবার উচ্চারিত হবে এবং দুইবার লিখতে হবে। দেখা যাক, আমরা যদি এভাবে নিই, অশ্ব, অশ্ব শব্দটা দেখা যাচ্ছে এখানে আদ্য বর্ণ হচ্ছে অ, এবং শেষে যদি দেখি তাহলে তালবস্যের সাথে ব ফলা আছে। এখন উচ্চারণটা কেমন করা হয়? অশ্ব, অশ্ব, অশ, অশ। যেহেতু বলা হয়েছে ব ফলা যার সাথে যুক্ত থাকবে মাঝে বা শেষে, সেই বর্ণটাকে দ্বিত্ব করে দেবে, এখানে তাহলে তালবস্যটা দুইবার হবে। অশ, থেমে গিয়েছি, সেজন্য হর্ষন্ত অশ শ, অশ শ। আমরা যেটা জানি যে অ অনেক সময় সংবৃত, অনেক সময় বিবৃত। অ যখন অ থাকে তখন হচ্ছে বিবৃত, অর্থাৎ তার উচ্চারণটা বৃহৎ আকারে, আর অ যখন ও হয়ে যায় তখন সংবৃত, অর্থাৎ সংক্ষিপ্ত উচ্চারণ হবে। অশ শ, অশ্ব শব্দটা দেখলাম। এবার যদি আমরা আসি আশ্বিন, আশ্বিন, আশ্বিন শব্দটার উচ্চারণ যখন আমরা লিখবো, এখানে দেখা যাচ্ছে ব ফলাটা মাঝের কোনো বর্ণের সাথে আছে, এর সাথে। তো এখানে আমরা এই ব ফলার কারণে দুইবার স উচ্চারিত হবে। আশ শিন, আশ্বিন না, আশ শিন। সে হিসেবে আশ শুরুতে নিয়ে নিলাম আশ, যেহেতু বদ্ধাক্ষর, আর আমরা জানি বাকযন্ত্রের যে স্বল্পতম প্রয়াসে যতটুকু বা এক টেনে যতটুকু উচ্চারণ করতে পারি, সেই খণ্ডিত অংশ হচ্ছে একটি অক্ষর, সেই হিসাবে আশ একটা বদ্ধাক্ষর, আশ শিন। আর আমরা এটাও জানি যে রস্যিকার থাকুক আর দীর্ঘইকার থাকুক, সবই রস্যইকার, আশ শিন। আর দন্তন্য থাকুক আর মূর্ধন্য থাকুক, আমাদের উচ্চারণ হবে দন্তন্য। আর আশ হচ্ছে একটি অক্ষর, আর শিন হচ্ছে আরেকটি অক্ষর, আর শিন হচ্ছে বদ্ধাক্ষর, সেই হিসেবে শেষে একটা হর্ষন্ত বসবে, আশ্বিন। আমরা যদি শাশ্বত শব্দটাকে খেয়াল করি, শাশ্বত, শাশ্বত শব্দটা, তাহলে দেখব শ্বাস শত, শ্বাস শত। এখানে মাঝে বর্ণের সাথে ব ফলা থাকার কারণে মাঝের যে তালবস্যটা আছে এটা দুইবার উচ্চারিত হচ্ছে, এবং এটা উচ্চারণ আমরা এভাবে লিখতে পারি, শ্বাস। এখানে স কখনো ছয়ের মতো উচ্চারিত হয় নাই, তাহলে আমরা শটা তালবস্যর মতো লিখব, শ্বাস, শ্বাস। থেমে গিয়েছি, যার কারণে এখানে আমরা হর্ষন্ত ব্যবহার করছি, শ্বাস শত। যেহেতু বলা হয়েছে দুটো স আসবে, শ্বাস স তো, শ্বাস স তো, তাহলে দেখা যাচ্ছে শাশ্বত যে শব্দটি, এখানে আমরা তিনটি অক্ষর পাই, শ্বাস স তো। স এর নিচে আমরা হর্ষন্ত ব্যবহার করি না দ্বিতীয় স, কারণ হচ্ছে এটা হচ্ছে মুক্ত অক্ষর, আর মুক্ত অক্ষরের নিচে কখনো হর্ষন্ত বসে না, শাশ্বত। আমরা একটু খেয়াল করি, পক্ক, পক্ক, পক্ষ শব্দ শেষে ব ফলা যুক্ত আছে, আর আমরা আগেই বলে নিয়েছি শেষে বা মাঝে যদি ব ফলা থাকে
তাহলে বয়ের সাথে যে বর্ণটি থাকে সেটা দুইবার হবে। পক কো, আমরা কিভাবে উচ্চারণ করি? পক কো, পক। এটা আছে বদ্ধাক্ষর থেমে গেছে, এর জন্য হর্ষন্ত পক কো। বয়ের পরিবর্তে দুটো ক আসছে, অর্থাৎ সমীভবনের নিয়মের মতো যে ব দুইবার ক হয়ে যাবে, এই কয়ের সাথে মিলে আরেকটা ক হয়ে যাবে, পক কো। ঠিক আছে, এখন আমরা চলে যাই যে অনেক সময় দেখা যায় যে যুক্ত বর্ণ আছে তার সাথে আবার ব ফলা আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আলোচ্য বিষয়, যদি যুক্ত বর্ণের সাথে ব ফলা থাকে তাহলে আমরা ধরে নেব যে বয়ের উচ্চারণ হবে না। যেমন উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল শব্দটিতে মাঝে দেখা যাচ্ছে জয়ের সাথে জ আছে, আবার একটা ব ফলা আছে। আমরা কখনো এই বয়ের উচ্চারণটা দেখি না, সেজন্য আমরা যখন উচ্চারণ লিখব তখন ব উচ্চারণটা অনুচ্চারিত থাকবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কয়টা অক্ষর আছে? উজ জল, উজ জল, অর্থাৎ দুটো অক্ষর আছে, দুটো বদ্ধাক্ষর আছে, উজ জল, উজ জল। আমাদের বলা হয়েছিল বদ্ধাক্ষরের শেষ উজ জল, উজ বানানের শেষে আমরা হর্ষন্ত ব্যবহার করলাম, আর জল শব্দের শেষে হর্ষন্ত ব্যবহার করলাম। আমরা জয়ের নিচে ব্যবহার করিনি, কারণ এর সাথে স্বরান্ত আছে, স্বর আছে, অ আছে। কিন্তু উজ জল, জল যখন উচ্চারণ করছি এর সাথে অটা থাকে না, এর জন্য উজ্জ্বল। তাহলে আমরা এটা থেকে কি শিখলাম? যে যদি যুক্ত বর্ণ থাকে তার সাথে যদি ব ফলা থাকে তাহলে বয়ের উচ্চারণটা হবে না। এরকম আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, দ্বন্দ্ব। আমরা জানি সমাসের সমাসজাত 6 প্রকার, তার প্রথম প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব বানানটা অনেক সময় ভুল লিখি, এবং যেহেতু বয়ের উচ্চারণ নেই অনেক সময় কোন জায়গায় ব দেবো এটা বুঝি না। আমরা শুরুতে বলছি যে কোন শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে উচ্চারণ নেই, সেই সময় আমাদের এখানে দ্বন্দ্ব শব্দটি উচ্চারণ করার সময় দই বলি, বটা উচ্চারণ হয়। আবার এখানে হচ্ছে নয় দ, অর্থাৎ এখানে আছে যুক্ত বর্ণ, তার সাথে আবার অতিরিক্ত হিসেবে ব ফলা, অবশ্যই ব ফলার উচ্চারণ হবে না। তাহলে দ্বন্দ্ব শব্দটি এমন একটি শব্দ, এমন একটি বিচিত্র শব্দ যা দুটো ব ফলা আছে কিন্তু কোনো উচ্চারণ নেই। যদিও আমরা আগে বলছিলাম যে ব ফলা মাঝে বা শেষে থাকলে তার উচ্চারণ যেটার সাথে যুক্ত থাকে সে দুইবার হয়, কিন্তু এখানে নয়ের সাথেও আছে, দয়ের সাথে যুক্ত আছে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? দরকার নেই, একটা ব্যবহার করব না, বটা এখানে অনুচ্চারিত থাকবে। সেই হিসেবে যদি আমরা নিই এখানে দম, দন, দন, এটা হচ্ছে বদ্ধাক্ষর, দন দো, দন দো, দন দো, আর এটাই শেষ, কারণ বয়ের উচ্চারণ নেই। আরেকটা শব্দ নিতে পারি আমরা, সান্ত্বনা, সান্ত্বনা। এই বানানটিও একটু জটিল, কারণ লেখার সময় আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, অনেক সময় ব ফলাটা দেওয়া হয় না, কারণ উচ্চারণ নেই বিধায় এটা অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে ব ফলাটা দেয় না। তো সান্ত্বনা। এখন আমাদের আলোচ্য বিষয় শান, এই যে দন্ত স আছে এটার উচ্চারণ আমরা কিভাবে করি? সা, স, স এর মধ্যে যখন উচ্চারণ হবে অবশ্যই উচ্চারণে কোনটা লিখবো? তালবস্য। শান, একসাথে উচ্চারণ করছি শান, শান, এখানে হর্ষন্ত দিয়ে দিলাম। শান্তনা, শান্তনা, শান, শান্তনা, ত না। আরেকটু খেয়াল করি, শান্তনা, শান্তনা। অনেক ক্ষেত্রে সান্ত্বনা দেয়া যায়, সান্ত্বনা, উচ্চারণটা এমন, সান্ত্বনা।
ঠিক আছে, এবারে আমরা চলে যাব ব ফলা, যেখানে বয়ের উচ্চারণটা বজায় থাকে, অর্থাৎ বয়ের যে স্বাভাবিক উচ্চারণ। তার আগে আমরা আরেকটু পিছনে ফিরি। পিছনে ফিরলে দেখতে পাবো যে ব যদি শব্দের শুরুতে ফলা আকারে যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ নেই। যদি মাঝে বা শেষে কোনো শব্দের বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আবার তৃতীয় যে রুলটা শিখলাম সেখানে ছিল যদি কোনো যুক্ত বর্ণ থাকে এবং তারপরে একটা ব ফলা থাকে তাহলে সেই ব ফলার উচ্চারণ বা সে বয়ের উচ্চারণটা হবে না। এবার আমরা শিখব বয়ের যে স্বাভাবিক উচ্চারণ, বয়ের ব ফলার স্বাভাবিক উচ্চারণ, ব ফলার স্বাভাবিক উচ্চারণ। কয়েকটা ক্ষেত্র আছে, যখন ব যোগ ব হবে তখন দুইবার ব উচ্চারিত হবে। যখন কোন শব্দের মাঝে বা শেষে, আবার বলছি, কোন শব্দের মাঝে বা শেষে যখন ব বয়ের সাথে যুক্ত হবে তখন দুইবারই ব উচ্চারিত হবে। আমি একটু শব্দ দেখে নিই, যেমন আব্বা, আব্বা, আব্বা শব্দটার উচ্চারণ কেমন? আব বা, অর্থাৎ দুইবার বা উচ্চারিত হয়েছে। আব, আমরা যদি উচ্চারণটা এভাবে লিখি আব, থেমে গেছি, পরে আরেকটা অক্ষর আসছে আব বা, অর্থাৎ আব হচ্ছে বদ্ধাক্ষর, বা হচ্ছে মুক্ত অক্ষর। আর মুক্ত অক্ষরে অধিকাংশ ক্ষেত্রে শেষে স্বর থাকে বা কার চিহ্ন থাকে। এখানে আমরা আব হচ্ছে বদ্ধাক্ষর, বা হচ্ছে মুক্ত অক্ষর। আর বদ্ধাক্ষরটা সাধারণত এইভাবে মাত্রাকার দেখানো হয়, অর্থাৎ বাম থেকে ডানে রেখা টেনে দেখানো হয়। আর মুক্ত অক্ষরটা উপর থেকে নিচের দিক টান, এভাবে বোঝানো যায়। তো আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা এই কাজটা করে নিতে পারি। আব্বার শব্দটিতে ব দুইবারই উচ্চারণ বজায় থেকেছে। এবার নিতে পারি আমরা তিব্বত, তিব্বত, তিব্বত শব্দটা একটু খেয়াল করি যে এখানে আছে মাঝখানে, আর আব্বার শব্দের ব যোগ বটা ছিল শেষে। আর আমাদের যে সূত্রটা ছিল সেখানে বলা হয়েছে ব যোগ ব যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকে। তিব, তিব বত, তিব্বত, এখানে দুটো অক্ষর আছে। তিব একটা বদ্ধাক্ষর, বত হচ্ছে একটা বদ্ধাক্ষর। অবশ্যই শেষ বর্ণের সাথে আমরা হর্ষন্ত চিহ্ন ব্যবহার করছি। এখন আরেকটা শব্দ নিতে পারি সাব্বাস, সাব্বাস, এমন একটা শব্দ। সাব্বাস নিলাম, দন্তস্ব যদি ব্যবহার করি তাহলে এখানে আমরা উচ্চারণ করছি কেমন, শয়ের মতন, সাব্বাস না। সাব্বাস ব্যবহার করলে আমরা দন্তস্ব উচ্চারণ লিখতাম সাব্বাস। এখানে দুটি বয়ের উচ্চারণ হয়েছে। সাব, এটা একটা অক্ষর, বাস, সাব বাস, এটা একটা অক্ষর। তো দুটো বদ্ধাক্ষরের মাধ্যমে সাব্বাস শব্দটি গঠিত। আর উচ্চারণটা দুটো বয়েরই উচ্চারণ বজায় রয়েছে, সাব্বাস। তাহলে আমাদের এখানে সূত্রটা ছিল ব যোগ ব যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে অবশ্যই বয়ের উচ্চারণটা বজায় থাকবে। এবার চলে যাই ম যোগ ব, অর্থাৎ ব ফলাকার যদি থাকে তাহলে অবশ্যই শব্দের মাঝে বা শেষে যদি এই অবস্থায় থাকে ব যোগ ম তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকবে। উদাহরণ হিসেবে নিতে পারি গম্বুজ, গম্বুজ, গম্বুজ। এখানে আমরা শুরুতে যখন পড়ছিলাম যে কোনো
বর্ণের সাথে যদি মাঝে বা শেষে বফলা যুক্ত থাকে তাহলে যার সাথে যুক্ত থাকে সেটা দুইবার হয়। ওখানে বলছিলাম সাধারণত হয়, কিন্তু ব্যতিক্রম হিসেবে যেমন ম যোগ ব যদি বসে তাহলে এই বয়ের আলাদা উচ্চারণ থাকে। আমরা কখনো গম্বুজ বলি না, কি বলি? গম্বুজ। এখানে দেখা যাচ্ছে উচ্চারণটা হবে গম। আমরা এটাও জানি শুরুতে যদি অ থাকে আর পরতে যদি হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার অথবা হ্রস্ব ইকার অথবা দীর্ঘিকার অথবা রিকার যদি থাকে তাহলে প্রথমের অটা ও হয়ে যায়, গম। থেমে গেলাম, হর্ষন্ত ব্যবহার করলাম, গম বুঝ, বুঝ। এখানে থেমে গেলাম, হর্ষন্ত। গম্বুজ শব্দটায় দুটো অক্ষর আছে, দুটো বদ্ধ অক্ষর আছে, গম্বুজ। এবার আমরা নিতে পারি লম্বা, ময়ের সাথে যুক্ত আছে এবং কোন শব্দের শেষে যুক্ত আছে। তো এখানে লম্বা, লম্বা, মটা উচ্চারিত হয়েছে, বটাও উচ্চারিত হয়েছে। এই হিসেবে আমরা লিখতে পারি লম, লম। থেমে গিয়েছি, লম বা, লম বা। ঠিক আছে। আরেকটা শব্দ নিতে পারি সম্বল, সম্বল। আমরা কখনো সম্বল বলি না, কি বলি? সম্বল, অর্থাৎ বয়ের উচ্চারণটা এখানে বজায় আছে। সম, আর যেহেতু শটা শয়ের মতো উচ্চারিত হচ্ছে, এখানে দন্ত স না হয়ে তালা বসে হবে। সম, সম, সম বল, সম বল। উচ্চারণটা হবে সম বল। তিনটি অ পাশাপাশি আছে, তো মাঝের যেটা সেটা ওকার হয়ে যায়, সেই হিসেবে এখানে বল। আর সম বল দুটো অক্ষর, দুটো বদ্ধাক্ষর, এজন্য শেষে হসন্ত ব্যবহার করলাম। তাহলে প্রথমে শিখেছি ব যোগ ব হলে বয়ের উচ্চারণ ঠিক থাকবে। ম যোগ ব যদি হয় অর্থাৎ ব ফলা যুক্ত হয় তাহলে শব্দের মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে যুক্ত হলে অবশ্যই বয়ের আলাদা উচ্চারণ থাকবে। এবার আরেকটা তৃতীয় নং, এটা দেখবো দ যোগ ব, যদি দয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে কোন শব্দে মাঝে বা শেষে অবশ্যই বয়ের উচ্চারণটা থাকবে। শেষে আমরা নিতে পারি উদ বাস্তু। এই শব্দটাকে কখনো আমরা দুটো দ উচ্চারণ করি না। কিভাবে করি? উদ বাস্তু। কেমন হতে পারে উচ্চারণটা? উদ, থেমে গেলাম, হর্ষন্ত ব্যবহার করলাম, উদ বাস্তু। বাস, বাস না বাস, উদ্বাস্তু নাকি উদ্বাস্তু, এখানে ছয়ের মতো উচ্চারিত হচ্ছে, সেজন্য আমরা কি ব্যবহার করব? উদ্বাস, দন্তস্ব ব্যবহার করব। উদ্বাস, উদ একটা বদ্ধাক্ষর, বাস একটা বদ্ধাক্ষর, আর বাস্তু মুক্ত অক্ষর। তো আমরা এই শব্দটা এভাবে উচ্চারণ করতে পারি বা লিখতে পারি। উদ্বাস্তু আছে উদ্বেগ। এই শব্দটাকে আমরা কখনো উদ্বেগ বলি না, যদিও বলা হয়েছিল যে বফলা মাঝে বা শেষে কোন জায়গায় যুক্ত হলে যার সাথে যুক্ত হয়ে দিতে হয়, কিন্তু আমাদের এটা হচ্ছে বফলার স্বাভাবিক উচ্চারণ। কোন কোন ক্ষেত্রে বফলা মাঝে বা শেষে বসেও ব এর উচ্চারণটা বজায় থাকতে পারে। তো আমরা জানি দয়ের সাথে ব যদি যুক্ত হয় মাঝে বা শেষে তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকে। এখানে আমরা নিতে পারি উদ, উদ বেগ, উদ বেগ। তাহলে এখানে এই উদ্বেগ শব্দটায় দুটো অক্ষর আছে, একটা হচ্ছে উদ, এটা একটা বদ্ধাক্ষর, আমরা শেষে হসন্ত ব্যবহার করলাম দয়ের সাথে, আর আছে বেগ, বেগ শব্দের শেষে হসন্ত ব্যবহার করেছি। তো এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো আমরা এই একই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি। চতুর্থ যে
বিষয়টি আছে যেখানে বয়ের উচ্চারণটা বজায় থাকবে, তা হচ্ছে কোন শব্দে গয়ের সাথে ব যদি যুক্ত থাকে সেক্ষেত্রেও বয়ের উচ্চারণটা বজায় থাকবে। আমরা কয়েকটা শব্দ বেছে নিই, যেমন লিখতে পারি ঋগ, এটা উচ্চারণ ঋগ্বেদ। আমরা এটাকে কখনো ঋগ্বেদ বলি না, অর্থাৎ দুটো গ উচ্চারণ করি না। বফলা থাকা সত্ত্বেও এখানে বয়ের উচ্চারণ হবে, কারণ বলা হয়েছে গ যোগ ব যদি হয় তাহলে অবশ্যই বয়ের উচ্চারণটা হবে। তাহলে এইটা উচ্চারণ দেখতে পারি। আমরা জানি র যেভাবে থাকুক রি, এটা সাধারণত বয় বিন্দু বা বয়শূন্য র যেটা বলি সেটা ব্যবহার করতে পারি। আর যেহেতু রি, রয়ের স্বীকার দিলাম রিগ, আর গয়ের উচ্চারণটা থাকবে রিগ। এটা হচ্ছে বদ্ধাক্ষর রিগ বেদ, 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 বেদে এখানে থেমে গেলাম। রিগ বদ্ধাক্ষর, বেদ বদ্ধাক্ষর, ঋগের শেষে হসন্ত, বেদের দয়ের নিচে হসন্ত, ঋগ্বেদ। আমরা একটা শব্দ জানি দিগ বিজয়, দিগ বিজয় শব্দটা একটু কঠিন, লেখাও কঠিন, শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ইচ্ছা মতো লেখে। তো সঠিক যে শুদ্ধ বানান এভাবে দিগ বিজয়। এখন এটার উচ্চারণটা কি আছে, ব ফলা মাঝে যুক্ত হওয়া সত্ত্বেও কোন শব্দের বয়ের উচ্চারণটা ঠিক আছে, কারণ বলা হয়েছে যদি গয়ের সাথে ব যুক্ত হয় তাহলে অবশ্যই বয়ের উচ্চারণটা থাকবে। আমরা এটা এভাবে উচ্চারণটা এভাবে লিখতে পারি দিগ, থেমে গেলাম, হসন্ত ব্যবহার করলাম, দিগ বিজয়, বয়রস্যকার বি, এটা হচ্ছে মুক্ত অক্ষর দিগ, বি, জয় শব্দটা একসাথে জয়, দিগ বি জয়, দিগ বি জয়। ঠিক আছে, আমরা এখানে একটা হসন্ত নিতে পারি দিগ বি জয়, অন্তস্থ এর সাথে আমার এখানে অয়ের দরকার নেই, এর জন্য আরেকটা শব্দ নিতে পারি দিগ বিদিক, দিগ বিদিক, দিগ বিদিক। এটা বফলা মাঝে যুক্ত হওয়া সত্ত্বেও বয়ের উচ্চারণটা রয়েছে, কারণ গয়ের সাথে যুক্ত হয়েছে। দিগ বি, দিগ বদ্ধাক্ষর, বি মুক্ত অক্ষর, দিগ বদ্ধাক্ষর, এর জন্য হসন্ত। তো এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়, যেখানে ব ফলা যুক্ত অবস্থায় অনেক ক্ষেত্রে ব অনুচ্চারিত থাকে, অনেক ক্ষেত্রে উচ্চারিত হবে, অর্থাৎ বয়ের ব্যবহারটা বজায় থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বোঝাতে চেয়েছি বয়ের ব ফলা নিয়ে আর দুশ্চিন্তা নয়, আমরা যদি সূত্র মেনে ঠান্ডা মাথায় নির্ণয় করার চেষ্টা করি অবশ্যই শুদ্ধ উচ্চারণটা আমরা লিখতে পারবো। তো আশা করি সবাই আমার সাথে থাকবে। পরবর্তী ক্লাসে আরো অন্য নতুন মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।